হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো যে দ্য রাইজ অ্যান্ড ফল অফ এসডিএফ নিয়ে। তো লেটস গো ব্যাক টু নাইনটিজ। তো নাইনটিজে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়াজ নট অর্গানাইজ, ইট ওয়াজ ভেরি ভেরি মাচ ডিসঅর্গানাইজড। কোনো এরকম ফিক্সড কোনো প্রডিউসার ছিল না। কিছু লোকেরা কালো টাকা সাদা করবে বলে আসতো, সিনেমা করতো। কিছু কিছু লোকেরা যারা ব্যবসাদার, ওরা অতটা পরিচিতি নেই, তারা ওই হিরো হিরোইনদের সাথে ছবি দেবে, একটু নাম হবে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে নাম হবে, সেই কারণে করতো। বাট ইট ওয়াজ মানে এই একটা ছবি করলো, তারপর চলে গেল। কোনো ছবি চলতো, কোনো ছবি চলতো না, কিছু মানে প্রপার ছিল না। সেই সময় এরকম একটা সিচুয়েশনে মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মোহতা নিয়ে এলো হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। তখন এসভিএফ নাম ছিল না, মানে এসভিএফ এই টাইটেলটা ছিল না, এটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এবং তারা প্রথম শুরু করে ডিস্ট্রিবিউশন দিয়ে, মানিরত্নমের একটা সিনেমা দিয়ে। তারপরে হিন্দি সিনেমার কিছু ডিস্ট্রিবিউশন করেছিল, বাট দের এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড। কারণ অনেক সময় হিন্দি ডিস্ট্রিবিউটাররা প্রমিস করতো হ্যাঁ তোমাদের দিয়ে ডিস্ট্রিবিউশন করাবো, বাট যেহেতু ওরা নতুন ছিল তাই জন্য ওদেরকে দিত না অনেক সময় কাজ। তো এই জন্য একটা কোথাও একটা কনফ্লিক্ট হয়, এবং তারপরে তারা ডিসাইড করে যে আচ্ছা হিন্দি এখানে এত ডমিনেন্স, তো আমরা যদি এখানে বাংলাতে নিজেদের মতো একটা করে সিনেমা তৈরি করতে পারি, তো লেটস সি না, ট্রাই। তো এসভি মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, আমি এসভিএফ বলেই বলছি। এসভিএফ এর ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে যে দে অলওয়েজ থিঙ্ক বিগ। মানে এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, এই সিস্টেমের মধ্যে, এইখানে বাংলা মার্কেটের মধ্যে যতটা বড় ভাবা যেতে পারে, যেটা অ্যাচিভেবল, সেইটা কিন্তু তারা সবসময় করেছে। মানে আপনি এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। সেটা 2000-এর শ্বশুরবাড়ি জিন্দাবাদ হোক, বা 2013-এ চাঁদের পাহাড় হোক, বা কাকাবাবু হোক, মানে এরম যে স্কেলের ছবিগুলো দেখতে পাচ্ছি, আমরা সিনেমাগুলোকে ক্রিটিসাইজ করেছি ডিরেকশনের জন্য, এর জন্য, ঠিক আছে। কিন্তু এই যে এই ধরনের সিনেমা বাংলাতেও বানানো যেতে পারে, মানে এই প্রফেসর শঙ্কু, কাকাবাবু, চাঁদের পাহাড়, এইগুলো এরম স্কেলে এখন দাঁড়িয়ে, এটা কিন্তু তারা করেছে। এবং তারা বহু বড় বড় স্কেলের সিনেমা করেছে। এবার কিন্তু তারা এটাও ভাবেনি, আপনি দেখুন অনেক সময় যে সিনেমাগুলো যখন বেরিয়ে যায়, তার আশেপাশে দেখবেন অনেক সিনেমা কাজ করছে না, মানে বাংলা সিনেমা ভালো কাজ করছে না, কিন্তু তারা বড় সিনেমা করেছে এরকম। তারা কিন্তু সেইটা সবসময় মানে বড় স্কেলটা ধরবার কিন্তু চেষ্টা করেছে। তারা কিন্তু কম্প্রোমাইজ করেনি মেকিং এর সাথে। আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যখন একদম তারা স্টার্ট করেছিল ওই 1996-7-এ ভাই আমার ভাই বলে একটা সিনেমা ছিল। ভাই আমার ভাই তাদের ফার্স্ট প্রোডাকশন ছিল, কিন্তু তাদের তারা তখনকার দিনে তিনটে টপ হিরো, অভিষেক চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের চিরঞ্জিত, তিনজনকে কাস্ট করেছিল। তো মানে বুঝতে পারছেন তো, প্রথম সিনেমাতেই কোনো মানে রিস্ক নেওয়া, তিনটে হিরোকে নেওয়া ইজ এ বিগ থিং ফর আ নিউ প্রডিউসার। তো সেটা নিয়ে সেটাকে করা, সেই সিনেমাটা চলে। তারপরে তাদের আবার ফেসটা খুব একটা ভালো ছিল না, কয়েকটা সিনেমা ওয়ার্ক করছিল, কয়েকটা ওয়ার্ক করছিল না, সেগুলো অত বড় মানে হিউজ ব্লকবাস্টার হয়নি। লাস্ট তাদের অ্যাটেম্প ছিল যে আমরা এবার প্রোডাকশন ছেড়ে দেবো, কারণ অনেকগুলো সিনেমা চলছে না। মানে না চললে তো আর এটা এটা একটা সাইকেলের মতো। তো যদি আপনার সিনেমা না চলে, আপনি পরের সিনেমাটা বানাতে পারবেন। তো 2000-এ এসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওয়াজ দের লাস্ট অ্যাটেম্প, যে আমরা একটা চেষ্টা করে দেখি। কিন্তু সেই লাস্ট অ্যাটেম্পটা কিন্তু তারা সত্যিকারেরই মানে এটা আমার একটা লাস্ট অপরচুনিটি বলে, না আই উইল গিভ 100%, এইটা কিন্তু তারা করেছিল। আপনি দেখুন সেই সময় বাংলা সিনেমার বাজেট হতো হচ্ছে 15 to 20 লাখ। সেই সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওয়াজ মেড অন আ বাজেট অফ 60 to 70 লাখ। সিনেমা স্কোপ ইউজ করা, প্রপার মানে ভালো সেট লাগানোর জন্য বম্বে থেকে লোক নিয়ে আসো, কস্টিউমের জন্য আলাদা করে একজনকে রাখা, এরম বহু কিছু করা, মানে গান টান ইয়ে করা। মানে আপনি দেখুন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তার ওই সময় যে কমার্শিয়াল সিনেমা অন্য বেরোতো, তার থেকে লুক অ্যান্ড ফিল বলুন, মেকিং এর দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে আহেড। এবং তখন কি 60-70 লাখের একটা সিনেমা বানালে তার বাজেটটা আদৌ রিকভার করবে কি করবে না, তারা কিন্তু সেটা একবারও না ভেবে চেষ্টা করেছে। এবং ইট বিকেম আ হিউজ ব্লকবাস্টার। আমি সিনেমার কোয়ালিটি নিয়ে বলছি না, এখন হয়তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখলে বহু লোকে হাসবে, আবার অনেক লোক আছে যাদের ওটা এখনো ফেভারিট, মুম্বাইয়ের যারা কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করে। কিন্তু মানে ওটা দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একভাবে বাউন্স ব্যাক করলো। তারপরেই আপনি দেখুন ওদের যে দ্বিতীয় প্লাস পয়েন্ট, আমি এবার এই সেকেন্ড প্লাস পয়েন্টে আসবো, সেটা হচ্ছে দে ডোন্ট থ্রাইভ অন এক্সিস্টিং স্টার, দে মেক দেয়ার ওন স্টার্স। এইটা একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। থ্রু দিস 20 years, লাস্ট 20 years-এ দে হ্যাভ মেড অল দ্য স্টার্স, ওয়েদার ইট ইস ডিরেক্টর আর অ্যাক্টর। প্রত্যেকজনকে স্টার বানানোটা তারা নিজেরা স্টার বানিয়ে নিয়েছে। লেটস স্টার্ট উইথ জিৎ, 2002 সাথী। জিৎ তার আগে তেলেগুতে চান্দু করেছে, উইচ বম্ব। তার আগে বাংলাদেশে ট্রাই করেছে, বাংলাতে করেছে, বম্বেতে ভিডিওতে কাজ করছে, বাট তাকে প্রথম ব্রেক দিয়েছে কিন্তু এসবিএফ অ্যাজ এ হিরো। সাথী ওয়াজ মানে হিউজ হিট, সুপার ডুপার হিট, কাল্ট হয়ে গেছে পরে, সেটা ছাড়ুন। বাট ওই যে জিতকে তৈরি করা, জিতকে নিয়ে আসা, জিতকে চান্স দেওয়া, সেখান থেকে কিন্তু একটা বিশাল বড় মানে হিউজ একটা ব্যাপার, সেটা তারা করেছে। পরে আবার দেখুন এই যে পরবর্তী সুপারস্টার দেব,
কে চান্স দিচ্ছে আই লাভ ইউ? আই লাভ ইউ ওয়াজ মানে মানে ফুল ফ্লেজেড একটা বড় সিনেমা, যার বিদেশে শুটিং টুটিং হচ্ছে, সেরকম সিনেমাতে দেবকে কে চান্স দিয়েছে? এসভিএফ দিয়েছে। তার আগে কিন্তু এসভিএফ যে সিনেমাটা, এই দেব যে সিনেমাটা করেছিল অগ্নিশপথ, মানে সেটা কিন্তু ভালো প্রডিউসার, ভালো প্রোডাকশন, বড় প্রোডাকশন হাউসের ছিল না, এবং দেবকে এক দুটো সিনেমা থেকে অন্য প্রডিউসাররা বাদও দিয়েছিল। তো এই মানে দেবের ওপর ভরসা করে, তার উপর ইনভেস্ট করে, তাকে দিয়ে প্রথমে ওই সিনেমাটা করানো, তারপরে চ্যালেঞ্জে তাকে পুরো অন্যরকম ভাবে করা। রাজ চক্রবর্তী, বা এই যে আমরা ক্রান্তি নিয়ে কথা বলছিলাম, ক্রান্তির ইন্টারভিউটা তো আপনি রিঙ্গো ব্যানার্জির দেখলেন। রিঙ্গো ব্যানার্জি টেলিভিশনে সিনেমা বানাতো, তাকে সেখান থেকে ডেকে পাঠানো, তাকে ক্রান্তির অফারটা দেওয়া। আচ্ছা, সিমিলারলি রাজ চক্রবর্তীর জন্য টেলিফিল্ম করতো, টেলিফিল্ম দেখে তাকে ডেকে পাঠানো, তুমি কাজ করবে। তাকে বেছে বেছে সেই ভালো, মানে রাজের এইটা স্পেশালিটি আছে, একে বেছে বেছে এই সিনেমাগুলোই রিমেক করতে দেবো। তাই জন্য দেখুন আপনি ইনিশিয়ালি রাজ যে যে সিনেমাগুলো রিমেক করেছে, ইট ইস চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, দুই পৃথিবী, অল দিস ফিল্মস, দে আর রিয়েলি গুড কন্টেন্ট। তো সেই তামিল ফিল্মটাকে সিলেক্ট করা এবং সেটা রাজকেই দেওয়া। তারা দেখুন অনেক রদ্দি তেলেগু সিনেমারও রিমেক করেছে, কিন্তু সেগুলো কিন্তু রাজীব রায়চন্দ্রকে দিয়ে করিয়েছে। মানে ইউ হ্যাভ টু সি, দে ক্যান সি দ্য পোটেনশিয়াল থ্রু দ্য পার্সন। তারপর 2010 থেকে সৃজিত মুখার্জিকে নিয়ে আসা, সৃজিত মুখার্জিকে ব্যাক করা, যে হ্যাঁ এই সিনেমাটাও ওয়ার্ক করবে ধীরে 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 ধীরে। মার্কেট অনুযায়ী দে কিপ অন সুইচিং দেয়ার স্ট্র্যাটেজি। আবার যখন রিমেকের ফেজটা বন্ধ হয়ে গেল, দেখুন এখন তারা কিন্তু পুরো অরিজিনালসে সুইচ করে গেছে, আর রিমেক কিন্তু তারা প্রডিউস করছে না। আচ্ছা, যখন আমরা দেখলাম যে মেইন স্ট্রিম স্টারদের একটা পতন ঘটতে শুরু করলো, তখন সেইখানে দাঁড়িয়ে তারা কাকে স্টার বানিয়ে নিল? অনির্বাণ ভট্টাচার্যকে। এন্ড আমি এটা বলেওছি বারবার যে দে আর রাইট নাও পুশিং অনির্বাণ ভট্টাচার্য। বাট এই স্টার, এটা কিন্তু বিশাল একটা বড় ক্রেডিট। অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা খুবই ভালো, আমি তাকে কোনোভাবেই ছোট করছি না। বা এই যে দেবজিৎ, এরাও কিন্তু নিজেদের পোটেনশিয়ালে উঠেছে, এদের কিন্তু বিশাল মানে ক্যালি তো আছেই, কিন্তু তাকে যে ব্যাকিং করা, রাইট ট্যালেন্টটাকে রাইট সময় রাইট মানে এক্সপোজিশন দেওয়া, সেটাও কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। সেটা কিন্তু এসবিএফ করে আছে। এবার তারা যখন এইটা করছে, তারা সবসময় আহেড অফ দ্য টাইম ভাবছে। আপনি দেখুন এই যে হইচই, অনেকে আমরা কিস্তি করেছি, আমি ইনক্লুডিং মি, যে কিছু সেক্সুয়াল কন্টেন্ট বানায়, সেক্স কমেডি বানায়, প্রচুর কন্টেন্ট আছে যেটা আমরা দেখি, মানে আমাদের ভালো লাগে না, আমাদের টেস্টের সাথে যায় না। কিন্তু বাংলাতেও যে একটা ওয়েব প্ল্যাটফর্ম হতে পারে, তার 13 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হতে পারে, সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এতটা হিট হতে পারে, সেটা একটা একটা এত বড় মানে এতগুলো শোজ প্রডিউস করবে, এটা যে ফিজেবল, এটা কেউ ভেবেছিল 2017-এর আগে? কেউ ভাবেনি। মানে when Netflix and Prime were coming in 2016, তখন 17-এ তারা হইচই লঞ্চ করে। প্রথমে অডিয়েন্স গ্র্যাব করেছে, হ্যাঁ ডেফিনেটলি তারা মানে ওই ওই ধরনের শোজ বানিয়ে, বাট নাও দে আর প্রডিউসিং গুড কন্টেন্ট, সাম অফ দ্য কন্টেন্টস আর রিয়েলি গুড। তো সেইভাবে কিন্তু ধীরে 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 এখন তারা এটা নিজেদের একটা বিশাল বড় ব্র্যান্ড করে নিয়েছে, কারণ তারা ফিউচারটা দেখতে পারে। তখন কিন্তু হলেই লোকে দেখতো 2017, সেখান থেকে আজকে কিন্তু পুরো জিনিসটাই ওয়েব ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু আগে থেকে ফিউচারটা প্রেডিক্ট করছে। এবার দেখুন আরো একটা আপনাদেরকে এক্সাম্পল দিই, যে মানে আমি আরো একটা বলছি, যে এই যে হলের প্রবলেম আমাদের চারিদিকে, আমরা জানি বাংলা বাজারে প্রচুর সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, মফস্বলের দিকে হল দরকার। এসভিএফ কিন্তু এখানেও কিন্তু দেখুন নিজেরা মানে আমি বললাম না যে দে মেক স্টার্স, মানে দে ডোন্ট বিলিভ ইন দ্য এক্সিস্টিং সিস্টেম। বাকি সবাই বলছে কি হল কমে যাচ্ছে বলে বিজনেস কমে যাচ্ছে, ব্লেম করছে, বাট দে স্টার্টেড ডুইং, দে স্টার্টেড মেকিং এসভিএফ সিনেমাস। পুরোনো সিঙ্গেল স্ক্রিনগুলোকে অ্যাকোয়ার করে, সেগুলোকে মডিফাই করে দে আর মেকিং এসভিএফ সিনেমাস। অনেক জায়গায় হয়ে গেছে, আরও তারা সিনেমা করার তাদের এই বছরে প্ল্যান ছিল, অনেক জায়গায় সিনেমা হল খোলার, অনেক পুরোনো সিঙ্গেল স্ক্রিনকে অ্যাকোয়ার করে। কোভিডের জন্য হয়নি, বাট দে উইল ডু ইট, দে উইল ডু ইট। তার মানে কি, যে ওয়েবে এসভিএফ, সিনেমা হলে এসভিএফ বানাচ্ছে, এসভিএফ ডিস্ট্রিবিউশন চেন এসভিএফ। এবার লোকে বলতে পারে যে এটা তো একটা মনোপোলাইজড মার্কেট হয়ে গেছে, তো তাদের কোনো কম্পিটিটর যদি না থাকে, আপনি আমি আমি সত্যি কথা বলছি, আমি এই লাস্ট 1.5-2 বছরে আমি এখানে তো রিসার্চ করছি, দেখছি, ঘুরছি, কথা বলছি লোকেদের সাথে, লোকেদের সাথে মিশছি, মানে সত্যি কথা বলছি যে ওদের সত্যি কোনো কম্পিটিটর নেই ইন টার্মস অফ মানে মানে থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার, সিলেক্টিং দ্য রাইট পোটেন্সিয়াল। সুরিন্দার ফিল্মস দেবের সাথে প্রচুর হিট সিনেমা করেছে, দেবের বেশি ব্লকবাস্টার্স গুলো সুরিন্দার ফিল্মসের সাথে আছে, কিন্তু সুরিন্দার ফিল্মস কি দেবকে খুঁজে এনেছিল? আনেনি। কিন্তু ওই যে বলছি যে কাকে কখন তুলতে হবে, কাকে কখন পুশ করতে হবে, দে নো দ্যাট দ্যাট এবার তারা সেটা রিস্কও নেয়, ওয়ার্ক করছে না, আচ্ছা করে দেখি করে দেখি করে দেখি, আরেকবার ট্রাই করে দেখি। এই যে অর্জুন চক্রবর্তীকে নিয়ে ওইটা করলো, লাভ আজকাল করছে, দ্যাট ডিডন্ট ওয়ার্ক, কিন্তু অর্জুন চক্রবর্তীকে তারা আবার চান্স দেবে, দিয়ে দেখবে যে ওর মার্কেটটা হচ্ছে কিনা। এবং অনেকবার চান্স, দেখুন আপনি ইয়াশ বনিকে কতবার ওরা চান্স দিয়েছে, সিনেমা কিন্তু ফ্লপ করেছে,
ওরা জানে যে আমরা এইভাবে এইভাবে রিকভার করে নেবো টিভি থেকে, ঠিক আছে, কিন্তু চান্স দিয়ে যে দেখছে যে আচ্ছা এটা ওয়ার্ক করছে কি করছে না, কোথাকার অডিয়েন্স আমি পাচ্ছি, ওরা ওই পুরো ব্যাপারটাকে একটা অর্গানাইজ ভাবে একটা সিস্টেমেটিক ভাবে করছে। এক যে এতগুলো আমি কথা বললাম, আপনি দেখুন প্রতি জায়গাতে আপনি কিন্তু দেখতে পাবেন যে ওরা কিন্তু সবসময় ওই টিকে একটা ডায়লগ ছিল সালমানের যে আপ ডেভিলকে পিছে ডেভিল আপকে পিছে, মানে ওরা কিন্তু সবসময় এক স্টেপ এগিয়ে আছে, মানে তাই জন্য ওরা এক নম্বরে আছে। বাকি প্রোডাকশন হাউস ওদের সাথে ঝামেলা হলো, পার্টিটা হলো, দিয়ে ভাবলো ওদেরকে দেখাবার জন্য আমি 10টা সিনেমা বানিয়ে দেবো, 10টা সিনেমা বানিয়ে দেবো, কিন্তু সেই 10টা সিনেমা কোথায় কিভাবে সেল হবে কি হবে সেই প্ল্যানিংটা নেই, ফেসে গেল, সিনেমা পাইপলাইনে আটকে পড়ে আছে বড় প্রোডাকশন হাউস। অন্য প্রোডাকশন হাউসরা কোনো প্ল্যানিং নেই, হুট করে একটা বড় বাজেটের সিনেমা বানিয়ে দিল, লস খেয়ে গেল বিশাল। তো এই ব্যাপারগুলো কিন্তু ওদের নেই, ওরা কিন্তু বড় বাজেটেরও বানিয়েছে, যেমন চাঁদের পাহাড় বানিয়েছে, যোদ্ধা বানিয়েছে, যোদ্ধা ফ্লপ, যোদ্ধা বাজার বিগ বাজেট ফিল্ম কিন্তু ফ্লপ, ঠিক আছে, কিন্তু তারা তারপরে অ্যামাজন বানিয়েছে, এই যে গোলন্দাজ এখন বানাচ্ছে। ওরা জানে ওদের একটা ওই করতে করতে ওয়ার্ক করতে 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 ওরা না বুঝে গেছে যে আচ্ছা আমি এটা লাগাচ্ছি, এতটা লাগাবো, কিভাবে রিকভার করবো তার একটা প্ল্যানিং করে নেবো। তো সেইটা কিন্তু আপনি কোনো ডিক্লাইন করা যেতে পারে না যে ওদের প্ল্যানিং সবার চেয়ে ভালো, প্ল্যানিং স্ট্র্যাটেজি সব দিক দিয়ে ভালো। তাদের একটা স্টুডিও সিস্টেমে কাজ হয়, মাল্টিপল পিপল আর ওয়ার্কিং টুগেদার সাইমেন্টেনিয়াসলি, সো দে আর প্রডিউসিং সো মাচ অফ কন্টেন্ট। একজনের মাথার উপর ভরসা করে তাদের কিন্তু কাজটা চলছে না, এটা আপনাকে ভাবতে হবে। ডেফিনেটলি যদি এরকম প্যারালাল আরো 2-3টে স্টুডিও হতো তাহলে তো কম্পিটিশন উড হ্যাভ বিন মোর, কন্টেন্টের কোয়ালিটি আরো বেশি হতো, ডেফিনেটলি দ্যাট, মানে সেটা হতো সেই সিনারিওটা। কিন্তু যদি তাদের কোনো কম্পিটিটারই না থাকে, তাই যদি কোনো কম্পিটিটর না থাকে, সত্যি কোনো তো কম্পিটিটর সেরকম কেউ নেই যে ওই জায়গাটা নিতে পারবে, এতগুলো করতে পারবে, এবং সেটা তো এই পজিশনটা তারা একদিনে পৌঁছায়নি, কিন্তু তখন যখন তারা শুরু করেছিল তখন তো ব্যাপারটা পুরোপুরি ডিসঅর্গানাইজ ছিল, রিস্কি ছিল, সেখান থেকেও তারা রিস্ক নিয়ে পৌঁছেছে। ডেফিনেটলি দিস ওয়াজ দ্য রাইট পার্ট। ফলে যদি আপনি বলেন যে ডেফিনেটলি তাদের দুটো দিক, একটা ক্রিয়েটিভ, একটা মানে ক্রিয়েটিভ অ্যাসপেক্টের দিক থাকে একটা প্রোডাকশন হাউসের, আর একটা দিক থাকে হচ্ছে মানে পুরো বিজনেসটা দেখা, বিজনেস মডেলটা দেখতে হচ্ছে মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা দেখতে হচ্ছে ক্রিয়েটিভ দিকটা। শ্রীকান্ত মোহতা মানে কখন কোন ডিরেক্টরকে ওই যে বললাম যে তুলতে হবে কখন, তারা কিন্তু প্রচুর সিনেমা তাদের আপনি দেখবেন হয়তো বক্স অফিসে চলেন, সিনেমাওয়ালা কি বিজনেস করেছে প্রচুর না, কিন্তু দে ডিড অল দোজ ফিল্মস, ঋতুপর্ণ ঘোষকে দিনের পর দিন তারা সিনেমা প্রডিউস করে গেছে, দোজ ফিল্মস ওয়ার নট কমার্শিয়ালি সাকসেসফুল, দে ওয়ার অল ফ্লপস, কিন্তু সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে। তো ক্রিয়েটিভ দিকটা ওই যে ব্যালেন্স করে চলা, যে আমি কমার্শিয়াল সিনেমা করবো, পয়সা তুলবো, আবার আমি ভালো কন্টেন্টকে ব্যাকিং করবো, সেখান থেকে আমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, রেকগনিশন পাবো, সেই দুটো ব্যাপারকে ব্যালেন্স করে করে চলা, সেই দিকটা শ্রীকান্ত মোহতা দেখতো। তো শ্রীকান্ত মোহতা আপনারা জানেন 2019 যেগুলো হলো, তারপরে সেখানে দের ওয়াজ আ সেটব্যাক, বাট আগেন দে হ্যাভ আই থিঙ্ক বাউন্সড ব্যাক। এই যে রিসেন্টলি আমরা দেখছি মানে 30টা নতুন না কত 25টা না 30টা ওয়েব সিরিজ, মানে সব কটা বড় বড় ফিল্ম তাদের আসছে। হইচই এখন 13 মিলিয়ন সাবস্ক্রাইবার, দে হ্যাভ টাইড আপ উইথ জিও, ভোডাফোন প্লে, মানে আপনি দেখুন জাস্ট অ্যারেঞ্জমেন্টটা দেখুন। So they are on the top. They were on the top. They are on the top, and they will be on the top until and unless some visionary producer who has understanding about the content also. শ্রীকান্ত মোহতা কিন্তু আপনি এটা কখনোই বলতে পারেন না যে এই সাপোর্ট আছে ওই সাপোর্ট আছে বলে এক নম্বরে পৌঁছে যাবে। He has understanding about cinema and the content. That's why he's on the top. বাকি যে কটা প্রডিউসার আছে না, হয়তো পয়সা ঢালতে পারে, they don't have understanding about the cinema. মানে দে ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা অনেকে লোকে বুঝবে না, মানে ওদের নামে অনেক নেগেটিভ জিনিসপত্র ছড়িয়ে যায়, ডেফিনেটলি সেটা সব প্রোডাকশন হাউসেরই ব্যাপারে থাকে, কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কন্টেন্ট যদি না হয় না, তাহলে আপনি কিন্তু কোনোদিনও টপে পড়ে। এই যে ওয়াইআরএফ, আদিত্য চোপড়া, মাস্টার ইন আন্ডারস্ট্যান্ডিং অফ কন্টেন্ট। আপনি দেখুন ডিরেক্টর আছে যারা ফ্লপ দিয়েছে, তারপরেও কিন্তু আদিত্য চোপড়া তাদেরকে ব্যাকিং করেছে, যেরকম কুনাল কোহলি ফ্লপ দিয়েছিল, তারপরেও তাকে সুযোগ দিয়েছে, যেরকম বহু ডিরেক্টরকে কিন্তু দিয়েছে। ধর্মাতেও কিন্তু হয় এই ব্যাপারটা, যে ওরা কিন্তু চান্স দেয়, ওরা কিন্তু ডিরেক্টরের পোটেনশিয়ালটাকে দেখে, রাদার দেন যে ফিল্মটা ওয়ার্ক করলো কি করলো না। তো ওইরকম একটা ব্যাপার আছে। তো সেটা আই থিঙ্ক মানে যে যে বম্বেতে যেটা ধরুন ধর্মা ওয়াইআরএস যেটা সাকসেসফুলি করতে পেরেছে, ওরা ভিশনারি প্রডিউসার, সেইটা এখানে এসডিএফ করতে পেরেছে, তাই জন্য তারা ইস্টে নাম্বার ওয়ান। নাহলে সবার মাঝে অপর্ণা সেনেরও একটা সিনেমা আসছে, আবার এখন তো তারা একদম মেইন স্ট্রিম সিনেমা করছে না, কিন্তু তার মধ্যেও যেটা যতটা মেইন স্ট্রিম, ধরুন এখনকার যদি আমি একদম প্যারালাল মেইন মানে আর্ট আর মেইন স্ট্রিমের মধ্যে বলি, তো অপর্ণা সেন যে ঘরে বাইরে আজ করছে, দ্যাট ইজ প্যারালাল ফিল্ম। মেইন স্ট্রিমের মধ্যে সুজিত মুখার্জি আছে, ধ্রুব ব্যানার্জি আছে, তাদেরকে দিয়ে করাচ্ছে মেইন স্ট্রিম গুলো, মানে উইচ ইজ মিডল অফ দ্য রোড কাম মেইন স্ট্রিম আপনি বলতে পারেন। তো
মেন স্ট্রিমের ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু করেই যাচ্ছে। এইটা কিন্তু আপনাকে দেখতে হবে যে ওয়াই দে আর অন দ্য টপ। সো দ্যাট ওয়াজ মাই অ্যানালিসিস কমপ্লিটলি। তো এবার এখানে অনেকে আমি জানি গালাগালি দেবে, বলবে তুই এ খেয়েছিস, ওই খেয়েছিস, পয়সা খেয়েছিস, এই খেয়েছিস, বাট দিস ইজ দ্য অ্যানালিসিস অ্যাকচুয়ালি। ইউ হ্যাভ টু সি দ্য এন্টায়ার গ্রাফ টু আন্ডারস্ট্যান্ড দিস। মানে এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ।